এ নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী সাব্বির মিথুন। যাচ্ছি তার কাছে। সাব্বির, আপনার রিপোর্টটা দেখছিলাম, সেক্ষেত্রে আসলে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির সভায় আরও যে বিষয়ে আলোচনা হয়েছে একটু যদি বিস্তারিত বলেন। রাবির, শুরুতে আপনাকে ধন্যবাদ এবং মনে করিয়ে দিতে চাই, আজকে ফেলানি হত্যার 1.5 দশক পার হলো। সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় আধিপত্যবাদ, যে সেটা কিন্তু ক্রিকেট মাঠেও আমরা নিত্য উদাহরণ দেখি, এবং তারই অংশ হিসেবে সবশেষ মোস্তাফিজুর রহমানকে যেভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানানো হলো, তারপরে কিন্তু বাংলাদেশ সরকার এবং বিসিবি এই ধরনের একটা পদক্ষেপ নিয়েছে, এবং যেখানে আসলে আজকে সরকারের নীতি নির্ধারণী মহলের সঙ্গে বৈঠকের পরেও বিসিবি একটা কথাই স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের অবস্থান কিন্তু স্পষ্ট এবং তারা ভারতে সফরের বিষয়ে আগ্রহী না। এই বিষয়ে আইসিসির সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। আইসিসি এখন পর্যন্ত খুব একটা কনভিন্সড না, তবে আইসিসির কাছে আরও একবার চিঠি পাঠানো হবে বৃহস্পতিবার মধ্যে, যেখানে আসলে ব্যাখ্যা করা হবে যে ভারতে বিশ্বকাপ হলে বাংলাদেশ দলের জন্য শুধুমাত্র সেটা নিরাপত্তার সংকট নয়, বরং সেখানে সমর্থকরা যাবে, সাংবাদিকরা যাবে, এবং বর্তমান পরিস্থিতিতে সেটা যে একটা অনিরাপদ দেশ বাংলাদেশিদের জন্য, সেটাই আসলে আবারও তুলে ধরা হবে সেখানে। সেক্ষেত্রে সবাই কি সিদ্ধান্ত হলো? সভায় বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেখানে আসলে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যে আইসিসি আজকে যে একটা জবাব পাঠিয়েছে, সেই জবাবে জানতে চেয়েছে যে আসলে কি ধরনের নিরাপত্তা সংকট সেখানে তারা অনুভব করছেন। সরকারি নীতি নির্ধারণী মহলের সঙ্গে বসে আসলে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে পরবর্তীতে সেই বিস্তারিত ব্যাখ্যাটা কিভাবে বিসিবি আবারও মেইল করবে, এবং তার পাশাপাশি আসলে বর্তমান প্রেক্ষাপটে একটা বিশ্বকাপ অংশগ্রহণ করতে গেলে সেখানে যে অনেক মানুষের একটা ইনভলভমেন্ট থাকে, সেটাও আসলে মনে করিয়ে দিতে হবে। আপনি দেখছেন সাম্প্রতিক সময় ভারতে বেশ কিছু উগ্রবাদী সংগঠন তারা কিন্তু ধারাবাহিকভাবে বাংলাদেশ বিরোধী বেশ কিছু সভা সমাবেশ করছে, এবং এই যে আজকে মিটিংটা হয়েছে সেখানে আসলে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে দেশের মর্যাদা এবং ক্রিকেটারদের অবমাননাকর যে একটা স্টেপ আসলে আইপিএল কর্তৃপক্ষ নিল, তারপরে আসলে সেখানে কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাচ্ছে না বাংলাদেশ সরকার এবং বিসিবি। তার পাশাপাশি আসলে আইসিসিকে যে বোঝানোর বিষয়টা, আপনি জেনে থাকবেন আসলে অতীতে 2009 কিংবা 1996 বিশ্বকাপে অনেকগুলো দল আসলে নানান সময় নানান কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলার জন্য সেই দেশটিতে সফরে অনাগ্রহ জানায়, এবং বাংলাদেশ বিসিবির যে সভাপতি তিনিও আসলে মনে করিয়ে দিয়েছেন যেটা আসলে নতুন কোনো উদাহরণ নয়, এর আগে এরকম উদাহরণ রয়েছে। বিসিবি তারই ধারাবাহিকতায়, যেহেতু তারা আসলে নিরাপদ বোধ করছেন না, তারা আসলে এই সিদ্ধান্তটায় অনড় থাকবেন এবং শেষ পর্যন্ত আসলে ভারত সফরের ব্যাপারে তারা আগ্রহী নয়। সেক্ষেত্রে এই যে ভারত বাংলাদেশ যে আসলে ক্রিকেট যুদ্ধ, এটি আসলে প্রভাবে আরও কি আসলে প্রভাবটা আসলে কতটুকু ছড়াতে পারে? এবং এই যুদ্ধটা আসলে যে শুধুমাত্র ক্রিকেট মাঠে নেই, এটা আসলে এখন অবধারিতভাবে বলতেই হয়, এবং এই বিশ্বকাপেও যে এটার মাধ্যমে সমাধান হচ্ছে না এবং এটার যে একটা পরবর্তীতেও আসলে অনেক বড় প্রভাব ফেলবে তা কিন্তু আমরা বুঝতে পারছি। এবং ক্রিকেটের বাইরেও আসলে দুই দেশের গণমাধ্যম আসলে এখানে মুখ্য একটা ভূমিকা পালন করছে। তবে ভারতের কথা বলতে হয়, গতকালকে রাত্রে একটা সংবাদ আসলে বেশ চাউর হয় এবং পরবর্তী দেখা যায় সেই সংবাদটি মিথ্যা এবং বানোয়াট। আজকে বিসিবি সভাপতিও নিশ্চিত করেছেন যে ধরনের কোনো আসলে আলোচনা হয়নি। আন্তর্জাতিক মিডিয়ায় ভারতীয় গণমাধ্যমের যে একটা প্রোপাগান্ডা, যে সেটা কিন্তু আমরা আগেও দেখেছি, জুলাই বিপ্লবের পর থেকে আমরা দেখেছি ভারতীয় মিডিয়া আসলে বাংলাদেশের বিরুদ্ধে কি ধরনের বানোয়াট এবং মিথ্যে সংবাদ প্রচার করে, এবং আজকেও আসলে তারই একটা উদাহরণ দেখলাম, যেখানে আসলে আইসিসিকে কোর্ট না করেই তারা একটা স্টেটমেন্ট দিয়ে দিল, যেটা আসলে ইভেন্চুয়ালি বিসিসিআইয়ের পক্ষে যায়, তবে একেবারেই বানোয়াট। এ নিয়ে আমাদের একটা প্রতিবেদন রয়েছে, এবং সেই প্রতিবেদনটা যদি আমরা দেখে আসতে চাই যে ভারতীয় মিডিয়াতে বাংলাদেশকে নিয়ে কিভাবে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। দর্শক, প্রোপাগান্ডা নিয়ে সংবাদটি দেখছিলাম, এবং রাব্বি আপনাকে আবারও মনে করিয়ে দিই, আসলে এই বিশ্বকাপের মধ্যে কিন্তু এটার যে একটা কনসিকুয়েন্স সেটা সীমাবদ্ধ থাকবে না, এবং বাংলাদেশকেও কিছুটা সাফার করতে লাগতে পারে, এবং আইসিসির ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা একটা বড় প্রভাব। সেক্ষেত্রে যদি একটু স্পেসিফিক করে বলেন যে আসলে কোন জায়গায় প্রভাবটা পড়তে পারে। যেমন একটা বিশ্বকাপ ইভেন্টে প্রত্যেকটা দল অংশগ্রহণ করার জন্য একটা অংশগ্রহণ ফি পায়, যেটা আসলে একটা ক্রিকেট বোর্ডের জন্য একটা বড় সোর্স অফ ইনকাম, এবং তার পাশাপাশি বিজ্ঞাপন যদি বলি, সম্প্রচার সত্য বলি, বাংলাদেশের জন্য এটা একটা ফিনান্সিয়াল ক্ষতি। এই বিষয়ে আসলে আলোচনা করার কিছু নেই। তবে আইসিসির পার্সপেক্টিভে যদি আমি দেখি বিষয়টা, বাংলাদেশের মতন একটা টেস্ট প্লেইং নেশনকে তারা চাইলেই আসলে বাদ দিয়ে দেওয়াটা খুব একটা সহজ সিদ্ধান্ত নয়। তারপর আপনি প্রশ্ন করেছিলেন আপনার রিপোর্টের মাঝখানে যে তাহলে সামনের বিশ্বকাপে বাংলাদেশের রোলটা কি হবে? অবশ্যই, এবং আপনি যেমনটা জানেন আইসিসির সঙ্গে এই ধরনের একটা কঠিন সিদ্ধান্ত নেওয়ার পরে সেটার কিন্তু একটা কনসিকুয়েন্স প্রভাব কিন্তু পড়বেই। যেমন আপনি পরবর্তী আইসিসি ইভেন্ট যখন আপনি হোস্ট করবেন, তখন ভারতও কিন্তু সেখানে একটা ভেটো দিবে। আইসিসিরও আপনি একটা চক্ষুশূল হচ্ছেন, আইসিসির যে বার্ষিক রেভিনিউ শেয়ারিংটা রয়েছে সেটাও কিন্তু আসলে একটা প্রভাব ফেলতে পারে। এবং আমরা সবাই যেমনটা জানি, আইসিসিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের যে আধিপত্যটা, সেটাও কিন্তু আসলে যে দেশই আইসিসির বিরুদ্ধে যায় বা ভারতের বিরুদ্ধে যায়, তারা কিন্তু আসলে সাফার করে, যার বড় উদাহরণ পাকিস্তানকে
আমরা দেখতে পারি এবং বাংলাদেশ দলকেও আসলে সেই ফিনান্সিয়াল ক্ষতিটা মাথায় রেখে কিংবা সেই কনসিকুয়েন্সগুলো মাথায় রেখে কিন্তু এমন একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। তবে যেহেতু আজকে আমরা শুনলাম যে ক্রীড়া উপদেষ্টা বলল যে জাতির অবমাননা কোনোভাবেই আসলে মেনে নেওয়া যাবে না, সেক্ষেত্রে এই বিষয়ে কিন্তু আসলে কম্প্রোমাইজের কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে আসলে কোন কোন বিষয়ে এখন আমরা প্রভাবের মধ্যে পড়েছি আর কি। এবং যদি আপনি দেখেন সব ঘটনা কিন্তু শেষ 5 দিনে, অর্থাৎ মাত্র খুব অল্প কিছু একটা সময় দুই দেশের যে ক্রিকেটীয় সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু একেবারেই শীতল রূপ ধারণ করেছে এবং বর্তমানে যে পরিস্থিতি সেখান থেকে আসলে হয়তো 7 দিন আগেও আমরা আসলে এমনটা চিন্তাও করিনি যে বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যুটা আসলে অনিশ্চিত হয়ে যাবে। বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে বিপিএল এর মঞ্চে, এছাড়াও আসলে তাদের যাতায়াতের যে বিমানের টিকিট থেকে শুরু করে তাদের যে আবাসন ব্যবস্থা হবে সব কিছু কিন্তু একেবারে শেষ সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এমন শেষ মুহূর্তে এসে যখন বিশ্বকাপের খুব বেশি বাকি নেই, সেখানে কিন্তু এই রিশিডিউল করা থেকে শুরু করে অপোনেন্টদের আবার জানিয়ে দেওয়া প্রস্তুতিতে কিন্তু একটা বড় প্রভাব ফেলবে। তাই আইসিসির জন্য এমন সিদ্ধান্ত নেওয়াটা কঠিন, তবে শেষ মুহূর্তে সেই 20 দলের বিশ্বকাপে আপনি একটা টেস্ট প্লেইং নেশনকে যে বাদ দিয়ে দেবেন সেই বিষয়টাও কিন্তু আসলে সহজ নয়। এর প্রেক্ষাপটে যে আইপিএল দেখানো বন্ধ করা যেটি সিদ্ধান্ত হলো, এতে বাংলাদেশের আর্থিক বা রাজনৈতিকভাবে কি প্রভাব পড়বে? আইপিএল একটা বাংলাদেশের বড় একটা অডিয়েন্স রয়েছে এবং আইপিএল এর মতন একটা বড় একটা ইভেন্ট যখন আপনি সম্প্রচার করবেন না, তখন কিন্তু কেবল অপারেটর যারা রয়েছে তাদের কিন্তু একটা বড় আর্থিক লোকসানের মুখে পড়তে হবে এবং এ নিয়ে আমরা প্রতিবেদন প্রকাশ করেছি যে কেবল অপারেটর যে সংগঠন রয়েছে সেই কোয়াপ কিন্তু বলেছে যে বিষয়টা তাদেরকে ক্ষতি করবে, কিন্তু আলটিমেটলি যেহেতু বিষয়টা দেশ কেন্দ্রিক তারা কিন্তু সেই কম্প্রোমাইজটা করতে রাজি। যদিও বা আপনি শুধুমাত্র কেবল অপারেটরকে বলে কিন্তু আইপিএল এর সম্প্রচার বন্ধ করতে পারবেন না, আপনি জানেন এখন যোগাযোগের যে পরিস্থিতি। আরেকটি বিষয় সেটা হচ্ছে, ধরুন আপনার আইসিসি বাংলাদেশের দাবি শুনলো না, সেক্ষেত্রে বাংলাদেশের আর কি করার থাকবে? বাংলাদেশে আসলে সেক্ষেত্রে খুব বেশি করার থাকবে না। আপনি যদি সেই অনর থাকেন ভারতে ট্রাভেল করবেন না, সেক্ষেত্রে আপনার আসলে অপোনেন্ট যারা থাকবে তাদেরকে আসলে ওয়াক ওভার দেওয়া হবে, তারা না খেলেই পয়েন্ট পেয়ে যাবে এবং বাংলাদেশকে বাকি রেখে 19টা দল নিয়ে আসলে বিশ্বকাপটা আয়োজন করা হবে। তবে এ ধরনের সিদ্ধান্তের পরে কিন্তু সেই কনসিকুয়েন্সে আইসিসি সাধারণত একটা শাস্তি দিয়ে থাকে, বাংলাদেশকে হয়তো সেই শাস্তির মুখোমুখি হতে পারে। সাব্বির, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। উদ্ভূত পরিস্থিতিতে ভারত বাংলাদেশের ক্রিকেট যুদ্ধ আসলে কোন পর্যায়ে যায় সেটি এখন দেখার অপেক্ষার। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী সাব্বির মিথুন। দেখছেন